এটা একটা দেয়াল দিয়েছিল যেটা ওরা বুঝতে না এইখানে আমি একটা ফিচার টয়লেটটা সবগুলোতে আছে এই জায়গাতে ওগুলো তুমি যদি একটু স্টেপ নিয়ে আমাদেরকে দেখাও একটু স্টেপ এগুলো সব আপনারা ভেঙে নিচেরটা আগে হচ্ছে কয়েক বছর আগে হচ্ছে 5 তারিখের পরে হচ্ছে উপরের গুলা আমরা যখন ভেঙে তখন কাঁচা ইয়ে দেখেছি সিমেন্ট না এগুলো অনেক দিন আগে আমরা এসেছি কবে আসলাম ওইখানে স্যার এরকম একটা ফুটা থাকে ওইটুকু ওয়াশরুম আর এইটুকু বেডরুম স্যার ওইটুকু ওয়াশরুম ওইটুকু ওয়াশরুম কোথায় ছিলেন? 8 বছর এখানেই ছিলেন। I couldn't stay all night from the sun. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us to the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even the time for prayers. It felt like I was buried alive. They gave us a worse than that experience, and it continued for 8 years. মাঝখানে কোন সময় বার করে নিয়ে গেছে আর কেউ আসবে না Because of our work and particularly international community, we shouldn't take that because we should speak to them. So whatever the point I was using, they could have an answer, but that's they found me as an impediment towards what they do. Another people that I want to get to international community show access language barrier. That's what they're doing. এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতো, উঠে দিতাম দাঁড়া দিতাম বলতো, যখন বলতো কেন স্যার আসলে বুঝতাম না। আমি চোখ বাঁধা অবস্থায় ফিরে পিছনে বুঝতেছি পিছনে একদম আসতেছে, মোবাইলের আওয়াজ হচ্ছে, ঘ্রাণ পেতাম, পারফিউমে দামি পারফিউম এখানে তোমার পেশা পেখানে কম থাকবে না, কথা সেপারেট হলো। তখন বুঝতাম সিনিয়র কেউ পিছন দিকে দেখতেছে, এখন ওরা আসতে পারলাম আমাদেরকে একদম উঠে দাঁড়াতে দিত 24 ঘন্টা। আমি তো পরে যেতে বুঝতে পারলাম যে 6 তারিখ ভোরে মানে 5 তারিখে সে 6 তারিখ ভোরে আমাদেরকে যখন আমাকে বের করে আমি মনে করছি waiting for a gunshot and then family জানতে পারিনি বেঁচে ছিলাম for 8 years my daughter ওরাও জানতো না স্কুল তোমাদেরকে পরে হুমকি ধামকি দিয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার পর? ওই দিনের পর থেকে যেদিন থেকে নিখোঁজ
কিছু নাই আর মানে সব আমাদের কিছু মানে আমাদের ডাক্তাররা কিছু করে না। কারণে করলো তোমাদের কোনো সন্দেহ হয়েছে এই কারণে করতে পারে আমাদের টাকার জন্য হ্যাঁ টাকার জন্য করতে পারে, কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই। মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকার সম্পত্তি, আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে এরকম, ওইটাই বলতেছিল বারবার, মানে সব আমার আম্মুর নামে ছিল। নানার সম্পত্তি এত বড় কাণ্ড করবে। আর আমাদের হচ্ছে একটা আমরা যেখানে থাকি বসত বিরা ওইটার থেকে বেশিরভাগ হয়েছে, ওইটা আমরা ছোট থাকতে একটা কেস চলতেছিল আমাদের ওইটা নিয়ে। ওই সূত্রে মানে হ্যাঁ আমরা হচ্ছে ওদেরকে সন্দেহ করি, কারণ আমাদেরকে যেভাবে দরদার ছিল আমার বাসায় জানে না, কিন্তু ওরা মানে এফবিতে পোস্ট দিছে যে রেবি ম্যাডাম আটক হয়েছে, কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না, ওদের থেকে জানছে আমাদের বাসায়। তোমাদেরকে তুলে আনার আগের থেকেই ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে রাত দিয়ে তুলে নিচ্ছে। আর হচ্ছে আমাদের যেই বসত বাড়ির যে মামলা চলেছে ওর বাইকটা হচ্ছে র‍্যাব 2 তে ছিল তখনকার, হ্যাঁ ওই র‍্যাব 2 তে ছিল। তোমার নামটা বলো। আফসানা নুরি আলিয়া। তোমার তখন বয়স কত ছিল? 11 বছর ছিল। আমার মায়ের নাম হচ্ছে রেজিয়া বেগম রেবি, তখনকার 39 বছর ছিল। কত সালে তোমাকে নিয়ে? 2015 সাল 9 মাস 22 তারিখ। বাবা আছেন? জি আমার বাবা আছে। আমার হচ্ছে একটাই কথা, আমার আম্মুকে চাই, আমার মানে যেরকম করে পারেন আমার আম্মুকে একটু আমাদের কাছে ফিরিয়ে দেন। তুমি যাদেরকে সন্দেহ করো তাদেরকে কি এখন গ্রেফতার করেছে? না, ওরা হচ্ছে আরেকটা মার্ডারও করছে, মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী, ওদের চোখে দিবে না, কেউ কথাও বলতে পারে না। ওরা এখন বাইরে আছে, ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ওরা মার্ডারও করছে আবার ঘুরে বেড়াচ্ছে, মানে ওদের কথা ওইখানে। হ্যাঁ ওরা পলিটিক্স করে, আওয়ামী লীগের। করা হলো যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know. Some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওনার সেল কোথায়, প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 50 হাজার উপরে আমার হ্যান্ডকাপটা চোখ করে। The people that are জন্মের আগে commanded people like that. They make people cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের পুরোপুরি জ্ঞান ছিল, কত ভিক্ষা করতে I did because I was fucking man. I used to come every day. I hate that clock. 2,908 days. I did 50,909 hours. Every day I used to run down. But it was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাঁচ দিয়ে ঘেরা স্টুডিওর মতো। এখানে একটা ছিল এখানে তারা এদিকে চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন। কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew he was there. He never knew. It's an interrogation room. It's the same thing. আমাদের হ্যান্ডকাফ পিছনে পড়ে আমাদেরকে একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। So you are never comfortable. যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up, they'll sit you back down. You were never, for a second you were never comfortable. Address of board is sound report. এবং এখন তাদের তখন বোর্ড ছিল, বোর্ডের মধ্যে এখান থেকে রসিদ দিয়ে এখানে বের করে হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের ব্যাটানের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে,
আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। 7 months. এবার যে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে ওটা বলবেন। দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এটা উল্লেখ করছেন কোনো কথা বলে উল্লেখ করছেন। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিন। Mainly why I was so vocal in India is my death. And they were operatively and suspected that I become Jamaat Ahmed. And they have given us so my funeral huge gathering. 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলা হচ্ছে যে আপনি টার্মস টেকিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশের বিদেশে চলে যাবেন, আপনি এখন আমি লাস্ট ম্যান টু দ্যাট আমি রেডি টু ডাই বাট আমি আন্ডারটেকিং দিয়ে কোনো মুক্তি চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু সেভ মাই এই ইন্টারভিউশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন মিলে আছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সবকিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are that kind of mental অনেক torture হয়েছে। এখানে রশি দিয়ে বাইরে দুই পায়ের মাঝখানে রড দিয়ে বসাতো, মেন্টাল টর্চার, স্ট্রেসের যে চাপ ফিজিক্যালি কিছু হয় না। ফিজিক্যাল টর্চার এগুলা কি ঝুলা রাখার? এগুলো আমাদের কোনো বুঝার সুযোগ হয়নি ওয়ান দিন, কারণ আমাদের চোখটা বাধা থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো। So it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড দিয়ে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার, it was এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্টারভিউ আপনাকে ছাড়া লাগে সর্বশেষ কোনো ইন্টারভিউ করে এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো ইট স্টার্টেড কনস্ট্রাকশন ইন ডিসেম্বর 20। 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাই নিয়ে ওটা যে নতুন স্টেজ হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম টু গো এন্ড সি ইট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আমি হাসপাতালে নিয়ে যাবো। তারপর 8 বছর 8 বছর এক জায়গা দিয়ে আমি 2 বার শিফট করেছিল। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোডের পাশটা খুব খারাপ চলছে, কিন্তু পাশ থেকে ভাঙাটা কাজ করে আপনার টাইলস লাগাতে পারে। প্রাইমারি ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলছে, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেয়, দুনিয়া আলো দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট যে পেন্ট করেছিল বন্ধ করে দিল। 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are renovated, তাদের এই অ্যাকাউন্ট সিজনটা দেখলে দেখা যাবে। এর ফলে মনে হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমার immediately being shift করে they fix AC so that I don't die and they will fix problem. I don't want to get into তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, আপনারা চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6 জুন 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন, 8 no shifting after 11 o'clock in the evening.
যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খাচ্ছিলাম না, আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে হাকিমের অবস্থা কয়েকজন নিজেকে গেটে উৎকাতে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে এই জন্য আমি এখানে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাচ্ছি। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার আই ডোন্ট নো আই গেস সামার আইদার সামার or managing because 7th morning আমাকে বললো যে আজকে রাতে আপনি ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? তো আজানের সঙ্গে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ চেয়ার আই কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়তো। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাতগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এরকম খবর দেন, আমার শান্তি পাবে। My God. Horrendous. কি মানে এটা কি আসলে বুঝলাম না আমি। আমরা কি বেরোতে পারি? থ্যাংক ইউ। প্রচুর আওয়াজ মাথা কিন্তু বাইরে এখান থেকে খাবার টাবার দিতে দরজা আমাকে সবগুলো নিয়ে অনেক লেখা লেখা ছিল, অনেকে অনেক রকমের ডেপুটি গভর্নমেন্ট তো বলছে ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেতে পারবো, এখানে তো কিছু অল্প সময় থাকবে, এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আমার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেত। ইন্টারগ্রেশন রুমে তো এখানে সারা রাতেও ইন্টারগ্রেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কোনো এখানে লাইন অফ ইন্টারগ্রেশনটা কি তোমাদেরকে কে কয়টা দিচ্ছে একটু কে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে কার সাথে যোগাযোগ আছে, হুমকি টামকি দিত মারতো, কেউ এসে একটু ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো, 3-4 জন মিলে কথা বলতো। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না, যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম।
এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না। কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে। কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, সেটা কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর করে। 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এইভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ গড়তে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ গড়তে পারি, এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে, সেই হিসেবে আমরা থাকি। একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন করতে দিতে হবে। এটা এই বড় স্টোরিতে আমি এক কোশ্চেন করবো। মাননীয় প্রধান উপদেষ্টা, দুইটা প্রশ্ন। প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার ক্যাবিনেটের মেম্বার দাঁড়ায় আছেন, দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন, আজকে তারা আইডেন্টিফাই করছেন। এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন, ফিরে আসছেন,
তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান, কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, এবং আপনার সরকার থেকে গুমের সার্ভাইভার এবং গুমের শিকার ভিকটিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়, এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। আচ্ছা, মাননীয় প্রধান উপদেষ্টা, আরেকটা প্রশ্ন হলো, আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন, কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট, এটা হাজেরা বেগম, উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা, যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে, এবং উনি র্যাব 1 হেডকোয়ার্টারে, যেটা ডিজি শহীদ মহোদয়, উনিও এটা সম্পর্কে অবগত, উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে, উনি আর ওনার মেয়ে একটু এই জায়গাটা ঘুরে দেখতে চান, এটা অনুমতি আপনারা দিবেন কিনা? বিশেষ গুম কমিশন, এটা মানে গুম কমিশনকে যদি আমরা বলি, না মানে মানবিক কারণে আমি যে কিভাবে অর্গানাইজ করা হবে, আচ্ছা, কারণ উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা, দেখা ভালো মনে পরিষ্কার, স্যার এটাই মানে এই ভদ্র মহিলা তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, যে জীবনের মাধ্যমে সে গেছে, অন্তত দেখলে মনে সান্ত্বনা হবে, আমি জায়গাটা দেখে এসেছি। ওই মেয়েটা, যে বাচ্চা মেয়ে বলতেছেন, আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় চলে গেল, আজ পর্যন্ত কেউ খবর দিতে পারবে না সে বেঁচে আছে না মরে গেছে, মরে গেলে কোথায় আছে। তানভীর ভাই, Just one question, sir. Over the years, we've seen, at least last 16 years under the last government, but police brutality abuse is nothing new in this country. What sort of mechanism you have created as a part of the reform so that this doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government? The whole existence of this government is because of this, that we don't want to stay in the darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that have done. Will this be repeated in future? That's something we have to make sure that it's not repeated in future. Nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They had to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not as simple going and taking evidences and writing reports about it. So they have to really detect this in very serious way. And they're still worrying about whether we can keep the evidences as they are after all this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us. Thank you so much. Thank you.